বারবার তারা আমাকে নির্যাতন করছিল এবং আমি বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলাম। আমি টোটাল ঘুম ছিলাম 6 মাস 18 দিন। আপনি দেখতে পাবেন আমার নাকের এখানে একটা দাগ আছে, আমাকে যে টাইট করে তারা চোখ বেঁধে রেখেছে 4.5 মাস। এর কারণে আমার নাকের হাড্ডি ভেঙে গিয়েছিল। ওখানে নিয়ম ছিল দিনে শুধু একবারই ওয়াশরুম ইউজ করা যাবে, সারাদিনে একবারই শুধু ওয়াশরুম করা যাবে, আর ওরা আমাদেরকে প্রতিদিনই মারত। আমি 2014 সালের 26শে ফেব্রুয়ারি হরতাল চলাকালীন সময় আমাকে সাদা পোশাকধারী লোকজন মানে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় আমাকে তুলে নেওয়া হয়। সাথে সাথে আমাকে হ্যান্ডকাপ পিছনে পরিয়ে ফেলে এবং একটা জমটুপি, কালো ধরনের একটা টুপি আমার মাথায় সাথে সাথে বেঁধে দেয়। বেঁধে আমাকে একটি ধারণা করছে একটি হাইসে আমাকে সাথে সাথে তারা উঠিয়ে নিয়ে তারা আমাকে রওনা করে। তো আমার বাসা উত্তরা হওয়ার কারণে আমি যখন বিমানবন্দরটা পার হয়, আপনার মনে আছে, আপনার মনে থাকার কথা, একটা সময় বিমানবন্দরের সামনে ঠিক বলাকা অফিসের সামনে 4-5টা স্পিড ব্রেকার ছিল 2020 সাল পর্যন্ত। যখন স্পিড ব্রেকারগুলো পার হচ্ছিল তখন আমি বুঝতে পারি যে আমাকে বিমানবন্দর থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমি ধারণা করি যে বিমানবন্দর, কারণ আমার বাসায় এয়ারপোর্ট হওয়ার কারণে আমি নিয়মিত ওই রাস্তা দিয়ে যাতায়াত করতাম। পরবর্তীতে আমাকে নিয়ে যাওয়া হয়, মানে একটি বদ্ধ কক্ষে নিয়ে যাওয়া হয় এবং আমাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। প্রথমত আমাকে একটি চেয়ারে তারা বসায় এবং বসিয়ে আমার 2 হাত 2 পা তারা বেঁধে আমার পায়ের তলিতে ব্যাপক তারা লাঠি দিয়ে আঘাত করে। একটা সময় আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার পরবর্তীতে তারা আমি যখন আবার আমার জ্ঞান ফেরে তখন আমাকে তারা ইলেকট্রিক্যাল শর্ট দেয় এবং বিভিন্নভাবে আমাকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করে যে আমি কিভাবে, মানে আমি হরতাল কর্মসূচিতে কারা, কিভাবে আমাদের দলের হরতালের পরিকল্পনা কি, আমাদের রাজনৈতিক কর্ম পরিকল্পনা কি, এইভাবে বিভিন্ন বিষয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করে। এরপরে এক পর্যায়ে আমি তাদেরকে বিভিন্ন উত্তর দিচ্ছিলাম, কিন্তু তারা আমার প্রশ্নের উত্তরে তারা সন্তুষ্ট হচ্ছিল না। তারা আমাকে পরে এক পর্যায়ে আমার হাত সামনে নিয়ে এসে রিলিংয়ের সাথে ঘন্টা 2 আমাকে ঝুলিয়ে রাখে। পরবর্তীতে তারপরও আমি তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম না সঠিকভাবে। এরপরে তারা আমাকে আবারও নিচে নামিয়ে আবারও আমাকে মারা শুরু করে এবং আমাকে বিভিন্নভাবে ইলেকট্রিক্যাল তারা শর্ট দেয়। তো এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। অজ্ঞান হয়ে পড়ার পরে আমাকে তারা আবার যখন বারবার তারা আমাকে নির্যাতন করছিল এবং আমি বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলাম। তারা আমাকে বারবার একই প্রশ্ন করতেছিল যে দলের পরিকল্পনা কি, হরতাল কর্মসূচিতে অ্যাক্টিভ কেন, কারা কারা এটা নেতৃত্ব দিচ্ছে, ঢাকা শহরে সারা বাংলাদেশে কারা নেতৃত্ব দিচ্ছে, এই ধরনের প্রশ্ন তারা করতেছে। তো এভাবেই প্রায় আমার উপরে 4 থেকে 4.5 ঘন্টা এভাবেই তারা নির্যাতন করে। নির্যাতন করার পরে আমার উত্তরে তারা যতবারই আমি তাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, বাট তারা আমার প্রশ্নে তারা সন্তুষ্ট নয়। পরবর্তীতে আমাকে তারা এভাবেই 5-6 ঘন্টা চলে যায়। তারপর কিছুক্ষণ রাত্রেবেলা তারপর ওরা নিয়ে যায়। আমি ধারণা করি যে আমাকে 300 ফিটে নিয়ে যাওয়া হয়েছিল। আমি টোটাল ঘুম ছিলাম 6 মাস 18 দিন। এর ভিতরে ঢাকাতে 4 মাস 15 দিনের মতন, 15-20 দিনের মতো আনুমানিক ছিলাম ঢাকাতে। এই এতদিনই আমার চোখ এবং হাত বাঁধা ছিল। আপনি দেখতে পাবেন আমার নাকের এখানে একটা দাগ আছে, আমাকে যে টাইট করে তারা চোখ বেঁধে রেখেছে এই নিয়ম 4.5 মাস। এর কারণে আমার নাকের হাড্ডি ভেঙে গিয়েছিল। তারা আমাকে ভয়ভীতি দেখানোর জন্য তারা আমাকে 300 ফিট নিয়ে যাওয়া হয় এবং আমাকে তখন আমার চোখ এবং হাত পিছনে বাঁধা। গভীর রাতে নিয়ে গিয়ে তারা আমাকে ক্রস ফায়ারের ভয় দেখায় যে তুমি যদি আমাকে বিভিন্ন প্রকার ভয় দিয়ে খেয়ে বিভিন্ন প্রকার তথ্য নেওয়ার চেষ্টা করে তারা। আমার যতটুকু জানতাম আমি তাদেরকে তথ্য দিয়েছিলাম, বাট তারা আমার তথ্যে তারা সন্তুষ্ট ছিল না। এভাবে করে আমাকে পরবর্তীতে আবার তারা ফেরত নিয়ে যায়, তাদের যেখানে রাখা হয় আমাকে ওখানে আবার পরবর্তীতে রাতেবেলায় তারা আমাকে গভীর রাতে নিয়ে যায়। পরে আমি যখন ওয়াশরুম ব্যবহার করতে দেওয়া হয় তখন আমি চোখ খোলার পর আমি দেখতে পাই যে আমার হাতে যে হ্যান্ডকাপটা ছিল ওই হ্যান্ডকাপে র্যাব লেখা। তখন আমি বুঝতে পারি যে র্যাব আমাকে গ্রেপ্তার করছে। প্রথম আমি বুঝতে পারি যে আমাকে র্যাব গ্রেপ্তার করেছে। এরপরে বিভিন্ন সময় আমাকে এমন করে 1 দিনের যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এভাবেই চলতেছিল। আমি ভাবছি আমাকে হয়তো জিজ্ঞাসাবাদ করে
তারা থানায় হ্যান্ডওভার করবে, কিন্তু আমাকে আর থানায় হ্যান্ডওভার করে না। আমাদেরকে একটা অল্প জায়গার ভিতরে, যেমন একটা লোক বসতে পারে এমন একটা জায়গার ভিতরে তারা আমাকে মানে বসার ব্যবস্থা করে মানে রাখছে। আপনার একদম বলা যাবে না যে বড় কিছু জায়গা রাখছে, অল্প একটা রাউন্ডিং একটা কাপড়ের ভিতরে আমাকে রাখা হয়েছিল। এবং আমার যখন আর কি ওয়াশরুমে যেতে হতো, আমি তাদের দেওয়ালে টকটক মানে আমার হাত তো পিছনে বাঁধা ছিল, আমি শব্দ করলে তারা আসতো, তারা আসে আমাকে জিজ্ঞেস করতো যে কি সমস্যা। তখন আমরা বলতাম যে আমি ওখানে ওয়াশরুমে যেতে চাই। ওখানে নিয়ম ছিল দিনে শুধু একবারই ওয়াশরুম ইউজ করা যাবে, সারাদিনে একবারই শুধু ওয়াশরুম করা যাবে, মানে বারবার যাওয়ার কোনো সুযোগ ছিল না। আর ওরা আমাদেরকে প্রতিদিনই মারতো, কম বেশি প্রতিদিনই মারতো বিভিন্নভাবে। এবং সবচেয়ে বিষয় হচ্ছে গিয়া আমাদেরকে ইলেকট্রিক্যাল শট, আমাকে ইলেকট্রিক্যাল শট প্রতিদিনই মানে একদিন দুদিন পর পরে ইলেকট্রিক্যাল শট দেওয়া হতো। এরপরে 10-15 দিন, আনুমানিক 10-15 দিন যাওয়ার পরে ওরা আমাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নেয়, একটা রুমে কক্ষে নেয় জিজ্ঞাসাবাদের জন্য। নেওয়ার পরে ওরা আমাকে, আমি যখন তাদের আবারও প্রশ্ন করে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে, কিন্তু আমি তাদের প্রশ্নের উত্তর না দেয়, তখন আমার এই বাম হাতের 3টে আঙ্গুলে ওরা সুই ঢুকায়, সুই ঢুকিয়ে নির্যাতন করে আমাকে, প্রশ্ন করার বিভিন্ন। তাও আমি একই প্রথম যেই উত্তর দিয়েছি, আমি 15 দিন পরে সেম উত্তরই তাদেরকে আমি বলেছি আমার, কিন্তু তারা আমার উত্তরে সন্তুষ্ট হয় না। তারা পরবর্তীতে আমাকে একটা রুম, ওই রুমেই তারা এই প্রথম আমাকে এই 15 দিনের মাথায় তারা আমার এই চোখ খুলে দেয়। চোখ খুলে দেওয়ার পর একটা টেবিল সামনে থাকে, আমার হ্যান্ডকাপ খোলা থাকে, তারা আমাকে একটা সাদা কাগজে মানে পেন্সিল দ্বারা কিছু লিখে দেয়, যে লিখে তারা আমাকে একটা সামনে ভিডিও থাকে, ক্যামেরা থাকে, এবং ক্যামেরার ওই পাশে তারা 4 জন ব্যক্তি ছিল, তারা 4 জনই মানকি ক্যাপ পরা ছিল, তাদের আমি চেহারা দেখতে পাইনি। তারা আমাকে দলের বিরুদ্ধে একটা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে, এবং আমি মানে বারবারই তারা আমাকে স্বীকারোক্তিতে লিখে দেয় যে আমার দলের নেতাকর্মীদের মানে সিনিয়র নেতৃবৃন্দদের নাম লিখে, যে তারা আমাদেরকে নির্দেশ দিয়েছে হরতালে এটা করতে, এখানে করতে, বিভিন্ন প্রোগ্রামে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন মানে সরকার বিরোধী কার্যক্রমের জন্য আমাকে ওই কাগজে লেখা ছিল। তা আমি এটা পড়তে অস্বীকৃতি জানাই। আমি তাদেরকে বলছি যে ভাই, আমি তো এই বিষয় সম্বন্ধে আমি জানি না, আমি 1-1.5 ঘন্টা চেষ্টা করার পরও, আমাকে ব্যাপক মারার পরও আমি তাদেরকে স্বীকারোক্তি না দেওয়ার কারণে আমাকে পরবর্তীতে চোখ বেঁধে আবারও যেই জায়গাতে রাখা হয়েছিল পুনরায় আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়। এমন করে দীর্ঘদিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, আমি জানি না যে কতদিন হয়ে গিয়েছিল। পরবর্তীতে এসে কাউন্ট করে বুঝতে পারি যে আমাকে দীর্ঘদিন রাখা হয়েছে। হঠাৎ করে একদিন আমাকে 4 মাস 10 দিন বা 12 দিন বা 15 দিনের মাথায় আমাকে একদিন হঠাৎ করে বলে যে তুমি সকালবেলা বলে যে তুমি আজকে খাওয়া দাওয়া বেশি করো না, তোমাকে এক জায়গায় আমাদের লিমিটেশন খাওয়া দেওয়া হতো। সকালের নাস্তা স্বাভাবিক একটা হয়তো পরোটা বা লুচি, স্বাভাবিক যে খাবার একটা, আর দুপুরবেলা ভাত মাছ, ঠিক আছে, এইভাবে 2 বেলা খাবার দেওয়া হতো। অনেক সময় খাবার মানে আপনার এটা তো আসলে আমরা তো ওখানে আপনি বুঝতে পারেন, ওখানে তো আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে খাবারের দিয়ে। তারপর আমাদের নামাজ পড়তে গেলে আমাদেরকে মারতো, আমাদেরকে মানে ঘুমাতে দিত না, ঠিক আছে, আমাদেরকে কারেন্টের শর্ট দেওয়ার পরে আমাদেরকে বদ্ধ ঘর, ওখানে আপনার ইংলিশ গানগুলো ছাড়া হতো। এবং যখন আমাদেরকে ইংলিশ গানগুলো কারেন্ট হিট দেওয়ার পর ছাড়া হতো, তখন আমাদের মাথায় ব্যাপক পেইন হতো, কারণ আপনার গানের শব্দ এমন ছিল যে আমাদের মাথা ছিঁড়ে যেত, এমন একটা অবস্থা। তো আমাকে বললো যে তারা, যে তুমি আজকে নাস্তা খাওয়ার পরে গোসল করে ফেলে তোমাকে এখান থেকে অন্য জায়গায় নেওয়া হবে। তো আমি তখন জানি না যে আমাকে কোথায় নেওয়া হবে। জোহরের আজানের পরে আমি আপনার আজানগুলো খেয়াল করতাম, ফজরের আজান, জোহরের আজানগুলো দিয়ে কাউন্ট করতাম, যে দিনগুলো কাউন্ট করতাম আজান দিয়ে। বিশেষ করে ফজরের আজানের পর কাউন্ট করছি। প্রথম দিনই আমি গিয়ে ফজরের আজানটা কাউন্ট করছি, যখন আমার হুশ হয় তখনই আমি একদিন শুরু করছি গোনা ওইখান থেকে। যখন আমাকে দুপুরবেলা আমাকে আনুমানিক 1টা থেকে 1:30 হবে, ঠিক তখনই এই প্রথম আমার হ্যান্ডকাপ খোলা হয়। হ্যান্ডকাপ খোলা হবে, আমাকে দেওয়ালের সাথে, আমার চোখ বাঁধা, দেওয়ালের সাথে আমাকে একদম দেওয়ালের সাথে একসাথে রেখে আমার হাতটা গামছা দিয়ে আমার হাতটাকে বাঁধা হয় পিছনে। আবার বাঁধানোর পরে আমাকে বলে যে তোমাকে এক জায়গায় নিয়ে যাবো, তোমাকে আজকে হ্যান্ডওভার করে দেবো। তো আমি ওই সময় ভাবছি হয়তো আমাকে থানায় হ্যান্ডওভার করা হবে, অনেক দিন হয়ে গেছে, হয়তো থানায় আমাকে হ্যান্ডওভার করা হবে। যে আমাকে মাটির তল থেকে, মানে আপনার আন্ডারগ্রাউন্ড থেকে 3 তলা থেকে আমাকে হেঁটে আমাকে উঠাইছে। তারপর গাড়ি ছিল লেভেলে। তো গাড়ির ভিতরে যখন উঠি,
ঠিক তখন আর দুইটা ছেলের আমি মানে বুঝতে পারি যে আমার সাথে আরও দুইটা ছেলে এখানে আছে। একটা ছেলের নাম হচ্ছে রাজু, একটা ছেলের নাম হচ্ছে শাওন। ওরা ড্যামরার একটি মামলাতে ওরাও ওই সময় আমি গ্রেপ্তার হওয়ার 1 থেকে 2 দিন আগে ওরাও গ্রেপ্তার হয় র্যাবের হাতে। তো ওরা ওই একই গাড়িতে ছিল। গাড়িটা ছিল এরকম হাইস, পিছনের সিটে ছিল 2 জন আর সামনের সিটে আমরা 3 জন। তো রাজু এবং শাওন, ওদের নাম আমি তখন জানতাম না। ওরা উঠছে, ওরা খুব কান্নাকাটি করতেছে। ওরা ভাবতেছিল যে আমাদেরকে ক্রস ফায়ার দেওয়া হবে, খুবই কান্নাকাটি করতেছিল যে ভাই আমাদেরকে মেরে ফেলেন না, আমাদেরকে ছেড়ে দেন, আমাদের পরিবার কাছে যেতে দেন। তো আমি ওদেরকে বলতেছিলাম যে ভাই তোমরা কান্নাকাটি না কইরা আমরা এই মানে কলেমা পড়ি, কারণ আমাদের তো ভাবতে হবে যে আমাদের মেরে ফেলবে। আমরা 3 জন আলোচনা করতেছিলাম যে তোমরা কান্নাকাটি না করে আমরা চলো কলেমা পড়ি। তো আমরা কলেমা পড়তেছিলাম। তো একটা বাজে গাড়ি চলতেছে, আমি একদম ছিলাম বাম সাইডে। আমি কানটা খাড়া রাখছি, কারণ আমি কোথায় নিয়ে যাচ্ছে আমি মানে অনুভব করার জন্য। তো যখন আমি বাইপেল যাই আর কি, আমাদেরকে যখন গাড়িটা বাইপেল পাস করে তখন আমরা জামে পড়ি। জামে পড়ার পরে আপনার গাড়ির কন্ডাক্টরগুলো বাইপেল ডাকতেছিল। তখন আমি বুঝতে পারি যে আমাকে হয়তো সাভারের দিকে বা ঢাকার বাইরে কোনো জায়গায় আমাদেরকে নেওয়া হচ্ছে। বাইপেল থেকে ক্রস করার পরে একদম আপনার ওখানে যে দৌলদিয়া পাটুরিয়া যে ওখানে আছে, ঠিক ওখানে আমাদেরকে নেওয়া হয়। এবং ওখানে একটা আগে থেকেই বরিশাল থেকে র্যাব 8-এর একটা গাড়ি ওখানে দাঁড়ানো ছিল, হাইস গাড়ি দাঁড়ানো ছিল। তো আমাদের 2টা গাড়ি একদম ফিল্মি স্টাইলে গাড়ি 2টাকে এইরকম রাখা হয়েছে। আমাদের 3 জনকেই একেবারে মনে হয়েছে মানে ওরা এমনভাবে মানে আমাদেরকে ট্রান্সফার করছে যে আমরা এক গাড়ি থেকে আরেক গাড়ি থেকে সেটা বোঝার মতন কোনো সুযোগ নেই। মানে আমাদেরকে একদম কোলে করে 3 জনকেই আমাদেরকে একদম কোলে করে করছে। আর ওরা পরবর্তীতে ওরা যখন আমাদের দৌলদিয়া পাটুরিয়া পার হওয়ার যে আমাদের যে ফেরি ইউজ করছে, তো ফেরিতেই ওরা আলোচনা করতেছিল যে ফেরি পার হওয়ার পরেই ওরা নিজেরা আলোচনা করতেছিল যে আমাদের পিছনে কি র্যাব 8-এর গাড়িটা আছে কিনা। তখন আমি বুঝতে পারছি, মানে আমি তো প্রথম বুঝতে পারি নাই, আমাকে একটা হাইস থেকে আরেকটা হাইসে নেওয়া হয়েছে এটা বুঝতে পারছি, কিন্তু আমাকে যে র্যাব 8 নিয়ে যাচ্ছে ওইটা বুঝতে পারছি যখন ওদের কথনে আমি বুঝতে পারছি। তো আমাদেরকে যেতে যেতে গভীর রাত হয়ে যায় আমাদের ওখানে যেতে। জায়গায় নিয়ে যাওয়া হলো একটা রুমে, মানে ছোট্ট একটা মানে একদম টিন সেট, রুমটা উপরে টিন, ছোট্ট রুম। ওখানে আপনার একেবারে 4টা রুম, মানে ছোট্ট খাঁচা। আমাদেরকে যেভাবে ঢাকা বিভিন্ন আমরা পশু পাখি পাললে, বিশেষ করে কুকুর পাললে যেভাবে ছোট্ট রুম করি না, ঠিক ছোট্ট 4টা রুম আমাদের খাঁচায় ছিল। তো প্রথম রুমটা খালি ছিল। দ্বিতীয়টায় একটা ছেলে আমাদের ওই শাওনকে রাখা হয়েছে, তৃতীয়টায় আমাকে রাখা হয়েছে, চতুর্থটা রাজুকে রাখা হয়েছে, একদম লাস্ট মাথায় রাজুকে রাখা হয়েছে। তো সামনে ছোট্ট একটা রুম একটা খাট বিছানো, ওখানে আপনার র্যাবের যিনি মানে নিয়মিত একজন করে ডিউটি করতো আর কি। আমরা ওখানে প্রায় 2 মাস 15 দিন থাকি ওখানে। তো আমাদের মাঝখানে আমি, রাজু এবং শাওনের মাঝখানে আমাদের, কারণ রুম তো ছোট আমাদের ওখানে এমন একটা রুম যেই রুমে আপনার ঘুমানোর মতন পরিবেশ নাই। আপনার রুমে শুধু বসে থাকা যাবে, কিন্তু শোয়া যাবে না। আপনার লম্বা করে শোয়া যাবে না, একদম ছোট রুম আর কি। আর আমি তো একটু দেখতে মোটা, আগে থেকেই মোটা। তো আমার জন্য এই জিনিসটা আর কি আপনার একেবারে এমন হয়েছে যে আমি শ্বাসও নিতে পারতেছিলাম না, এমন পরিবেশ। এটা আমাদের মধ্যে কথা ছিল। তো একটা পর্যায়ে আমরা দীর্ঘদিন থাকতে আমাদের 2 মাস 15 দিন 16 দিন পার হয়ে যায়। হঠাৎ করে একদিন এর মাঝখানে মানে 2 মাস 15 দিনের মাঝখানে হঠাৎ করে একজন জলদস্যু আপনার ওখানে র্যাব 8-এ গ্রেপ্তার করে একজন জলদস্যু ওখানে বরিশালে। ওই সময়কাল পেপারে, বরিশালের ওই তারিখের পেপারে আপনারা দেখবেন ওই পরবর্তীতে ওই জলদস্যুকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল। ওই জলদস্যুটাকেও ওখানে আমাদের ওই পাশের রুমে যেখানে শাওন ছিল তার বাম পাশে ওই ছেলেটাকেও রাখা হয়েছে। তো ওই জলদস্যু ওখানে প্রায় 5 দিন ছিল। ওই জলদস্যু ছেলেটা 5 দিন ছিল। ও এবং শাওন এবং রাজুকে নিয়ে হঠাৎ করে একদিন, মানে আমাকে ছাড়ার 2 দিন আগে আর কি, হঠাৎ করে রাজু, শাওন এবং ওই যে জলদস্যুর কথা বলতেছিলাম ওকে নিয়ে দুপুরবেলা হঠাৎ করে র্যাব বেরিয়ে যায়। পরে মানে আর ফিরে আসে না। ওরা 3 জন আর কখনো আমি ওখানে, মানে আমি ছিলাম এরপর 2 দিন ছিলাম, বাট আমি ওদেরকে কখনো আর 2 দিনের মধ্যে ওখানে ফেরত আসতে দেখিনি। পরবর্তীতে যারা ওখানে ডিউটিরত ছিল, ওখানে যারা ডিউটি করতো তাদের সাথে আমি বলি যে ভাই ওদেরকে নিয়ে গেছেন কোথায়, শাওন আর রাজুকে, কারণ 2 মাস 15 দিন কথা বলে আমাদের সাথে একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। তো বললাম, ওরা আমাকে ওদের মাধ্যমে যেটা আমি জানতে পারি, শাওনকে পরবর্তীতে ক্রস দেওয়া হয়
এবং রাজুকে ছেড়ে দেওয়া হয়। রাজুকে একটা মামলা দিয়ে ওরা বরিশালে যে কোনো একটা থানাতে, বরিশাল তো আসলে বিভাগের মধ্যে অনেকগুলো থানা, ওখানে হ্যান্ডওভার করে। আর আপনার ওই যে বললাম প্রথমত যে জলদস্যু, ওকেও ক্রুজ দেওয়া হয় শাওনের সাথে। এটা ওদের মুখের কথা আর কি। পরে আমি মানে চিন্তায় পড়ে যাই যে এখানে আমরা আসলাম তিনটা লোক আসলাম, কিন্তু ওরা দুইজন নাই, ওদেরকে নিয়ে গেছে। আমি 2 দিন পুরো অবস্থা আমার খারাপ, যে আমি টেনশনে পড়ে গেছি। এমনি এক হচ্ছে প্রতিদিনের নির্যাতন, আমার পরিবারের সাথে যোগাযোগ নেই, কারোর সাথে কোনো কথা নেই, এমনি মানসিক টেনশনে। এর মধ্যে আপনার ওরাও নাই, ওদেরকেও নিয়ে গেছে। আমার অবস্থা কি হবে, আমি আতঙ্কিত ছিলাম। তো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিছি একদম, মানে যতটুকু খাবার দিত তাও আমি খাবার দাওয়া বন্ধ করে দিছি। আমার কথা আমি তাদেরকে বললাম, দায়িত্ব তো দেওয়া ছিল যে আপনারা হয় আমার বিষয়ে সিদ্ধান্ত নেন, হয় আমাকে মেরে ফেলেন, না হয় আমাকে আপনার ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, কারণ আমি এখানে নাহলে তো স্টক করে মরে যাব। আমি তো এমনিই আমার যে মানসিক অবস্থা, আমি যে কোনো সময় মারা যেতে পারি। বলার পর আমি ওখানে আপনার 2 দিন না খাওয়ার কারণে আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার পরে এক সময় ওরা ওদের একজন মানে র্যাবেরই একজন ডাক্তারকে এনে ওরা করে আমাকে পরীক্ষা করে। পরীক্ষা করার পর দেখে যে আমি আসলে খুব সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়ি। পরে ওরা ওদের সিওর সাথে পরামর্শ করে যে যদি ওর এখানে যদি এখন সিদ্ধান্ত না নেন তাহলে হঠাৎ করে ভিতরেও মারা যেতে পারে ছেলেটা। এটা ওদের সাথে কথা বলার পরে র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে তারা একটা জায়গায় নিয়ে যায়। ওই প্রথম ওই 2 মাস 10 দিন বা 15 দিনের মাথায় আমাকে একটা জায়গায় নিয়ে যায়, আমার চোখ বাঁধা এবং হাত পিছনে বেঁধে ওরা আবার বরিশালে একটা বুঝবেন যে বরিশালে লাকড়ির যে ঘরগুলো থাকে, যেখানে রান্নাবান্না করার জন্য লাকড়ি রাখা হয়, এমন একটা সদৃশ্য ঘর আমাকে নিয়ে যাওয়া হয়। ওখানে আপনার নিচে ব্যাপক থাকে আপনার ব্যাপক পিঁপড়া, আমাকে খালি গায়ে নিয়ে যাওয়া হয়, পিছনে হাত বাঁধা। দুপুরবেলার ঘটনা, যেদিন আমাকে ছেড়ে দিবে ওদিনের দুপুরবেলার ঘটনা বলতেছি। আসার পরে একজন লোক আমাকে বলতেছে যে তুমি কি মুক্ত হতে চাও? আমি বলছি ভাই আমি তো যে কোনো শর্তে মুক্ত হতে চাই, কারণ আমি প্রায় 6 মাসের উপরে হয়ে গেছে, আমি এখানে কোথায় আছি আমি জানি না। আমার তো মুক্ত হওয়ার জন্য আপনি কী শর্ত দেবেন? যে কোনো শর্তে আমি মুক্ত হতে চাই। বলছে তোমাকে আমরা যেটা বলবো তুমি ওটা বলতে হবে তোমাকে। এটা বলে সে তার পিস্তল ছিল, তার সম্ভবত পিস্তল সম্বন্ধে কিছু ছিল, সে আমার এখানে একদম মানে যখন সে কথা বলতেছিল তার আমার পেটে এখানে ঠ্যাক দেওয়া ছিল, তার অস্ত্রটা আমাকে বলছে তোমাকে ছেড়ে দিলে তুমি জিজ্ঞেস করবা, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, বিভিন্ন সংস্থা তোমাকে জিজ্ঞেস করবে, বিভিন্ন তোমার ফ্যামিলি তোমাকে জিজ্ঞেস করবে, তোমার পলিটিক্যাল কলিগরা তোমাকে জিজ্ঞেস করবে যে তোমাকে কোথায় রাখা হয়েছিল, তুমি বলবা যে তুমি মামলার ভয়ে তুমি চিটাঙে পলাতক ছিলা। আমাকে মানে ছেড়ে দেওয়ার দুপুরবেলা, মানে যেদিন ছেড়ে দিছে আমাকে রাত্রে, ওদিন দুপুরবেলা আমাকে এই ধরনের প্রশ্ন মানে বলছে তোমাকে আজকে রাত্রে আমরা ছেড়ে দেব, কিন্তু তুমি এইটা যদি না বলো তোমাকে কিন্তু আমরা চোখে চোখে রাখবো। তুমি হয়তো বলতে পারো যে র্যাব তোমাকে নিয়ে গেছে, তুমি তো নিজে ইতিমধ্যে জানছো যে তোমাকে র্যাব নিয়ে গেছে, কারণ তোমার এখানে চোখ খোলা ছিল, আমরা র্যাবের পোশাকে বিভিন্ন সময় আসতাম। তো তুমি পরবর্তীতে তুমি যদি স্বীকারোক্তি দাও যে র্যাবে তোমাকে নিয়ে গেছে, তুমি হয়তো আমার চাকরি খেয়ে দিতে পারবা বা আমার সিওর চাকরি খেয়ে দিতে, কিন্তু তুমি কিন্তু পুরো র্যাবের চাকরি কিন্তু তুমি পুরো র্যাবটাকে তুমি বিলুপ্ত করতে পারবে না। তোমার ভাই আছে, তোমার 2টা ভাই, তোমার মা আছে, তোমার আত্মীয় স্বজন আছে, মানে তারা আমার সম্বন্ধে বিভিন্ন সব তথ্য তো তাদের কাছে ছিল, যে আমার পরিবারে কয়জন সদস্য, কেমনি কি। তো তারা আমাকে আমার ভয়ভীতি দেখাইছে যে তুমি যদি আমাদের সম্বন্ধে যদি কোনো ধরনের ইনফরমেশন তুমি যদি লিক করো, তাহলে তোমার ফ্যামিলির, তোমার ভাইকে, নাহলে তোমার পরিবারের কাউকে জঙ্গলি বানাই আমরা চালান দিয়ে দেবো। পরে আমাকে 8টার সময়, 8টা থেকে 8:30টার ভিতরে আমাকে র্যাব তার গাড়ি দিয়ে, ওই যে বললাম আপনাকে আমি অসুস্থ হয়ে পড়ি, তারা আমাকে বের করে, এবং বের করার সময় আমাকে পুরা বরিশাল শহরে প্রায় আধা ঘন্টা, যাতে আমি কনফিউজড হয়ে যাই। আমাকে জিজ্ঞেস করছে তুমি কই আসো, তুমি কি জানো তুমি কই আসো? আমি বলছি যে না ভাই আমি জানি না আমি কই আসি, কারণ আমি তাদের কাছে স্বীকার করতেই নাই যে আমি বরিশালে আসি বা বরিশালের দিকে আসি, এটা আমি বুঝতে পারছি, এটা তাকে বললে। সে বলছে তোমার ধারণা কি যে তুমি কোথায় আসো? আমি বলছি ভাই আমার ধারণা আমি বেনাপোল আসি, কারণ আমার একটা বিশ্বাস ছিল যদি আমি বলি বরিশাল আসি তাহলে আমাকে অন্য জায়গায় তারা নিয়ে যেতে পারে। পরে আমাকে তারা গাড়িতে নিয়ে আধা ঘন্টা ঘোরার পরে তারা আমার পকেটে 2300 টাকা দেয়, মানে 500 টাকার 4টা নোট আর 100 টাকার 3টা নোট দিয়ে বলে যে তোমাকে আমি মেডিকেলে ভর্তি করবো, তোমাকে আজকে আমরা মেডিকেলে ভর্তি করবো, তুমি মেডিকেল থেকে কালকে সকালবেলা তুমি চলে যাবা, আর তোমাকে আমরা কিন্তু নজরদারিতে রাখবো। আমাকে বলছে যে আমি তখন তোকে গাড়ি থেকে নামিয়ে দেবো, ঠিক তখন একটা লোক এসে তোকে কোনো প্রশ্ন করবি না, একটা লোক এসে তোকে নিয়ে ইমার্জেন্সিতে যাবে, আমরা পিছনে থাকবো, ওখানে গিয়ে তুই ভর্তি হবি। তো একটা লোক আসছে, ওদের
ওদেরই এজেন্ট সম্ভবত, র্যাবেরই। আমি এর আগে আমি কখনো দেখিনি, আমি যে 2 মাস 15 দিন ছিলাম এর আগে দেখিনি। আমাকে তারা গাড়ি থেকে নেমে দিল, নামিয়ে দেওয়ার পর আমি উপরে সাইনবোর্ডে খেয়াল করলাম বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ। তো ওই লোক এসে বললো যে ভাই আপনার নাম কি মেহেদি? আমি জি আমার নাম মেহেদি। বলে চলেন আপনি, বলে আমাকে তারা ইমার্জেন্সিতে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে যখন র্যাব গাড়িতে ঘুরালো প্রায় তখন বাজে 12টা, 12:15 বেজে গেছে। আমাকে ইমার্জেন্সিতে নিয়ে গেলো। ইমার্জেন্সিতে আমি আমার সমস্যার কথাগুলো বলি যে আমি এই সমস্যার কারণে ভর্তি হতে চাই। তারা আমাকে রেফার করলো 11 তলায়, মানে 8 তলা লিফটে, সরি 8 বা 10 মনে নাই, ভুলে গেছে। মানে আমাকে লিফটে বললো, আমি ডাক্তারের কাছে গেলাম। ওই সময় তো আপনার 12টার পর কিন্তু কোনো দায়িত্বরত কোনো ডাক্তারও থাকে না, ওখানে একজনই ডাক্তার ছিল। ওখানে আমাকে পাঠালো। পরে উনি ডাক্তার আমাকে বললো যে আপনার যে শরীরের কন্ডিশন দেখতেছি, আমাকে বিভিন্নভাবে পরীক্ষা করে বললো যে আপনি একটা কাজ করেন, আপনাকে ভর্তি হন। ওরা আমাকে র্যাব বলতেছে যে লোকটা ছিল র্যাবের, আমার মানে যে লোক সোর্স ছিল, যে ভাই ভর্তির দরকার নাই, ওরাকে স্বাভাবিকলি আপনার ওকে ছেড়ে দেন, মানে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন। ওদের মানে আমি এটা ভয় পাইতেছিলাম যে আমাকে আবার রাস্তা থেকে ধরে ক্রস ফায়ারের নাটক সাজায় কিনা, এটা নিয়ে আমি এটা শঙ্কিত ছিলাম। আমি গাড়িতে ভাবতেছিলাম যে আমি কি করব, মেডিকেল যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি কি করব। তা আমি ওখানে মাথায় ভাবতেছিলাম যে আমাকে নিলে আমি ভর্তির চেষ্টা করবো, যাতে মেডিকেল আমি ভর্তি করতে দিতে পারি। যদি ভর্তি হতে পারি হয়তো আমি কোনো না কোনোভাবে আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবো, কারোর সাথে যোগাযোগ করে হইলো, মানে পাশের বেডের কারো পরামর্শ মানে অনুরোধ করে হলেও তার মোবাইলটা ইউজ করতে পারবো। এই মাথায় চিন্তা করেই আমি তারে বললাম যে ভাই আমি শারীরিক কন্ডিশন হয়, আমি এই দিক দিয়ে ডাক্তারকে বুঝাইলাম যে ভাই আপনি যদি আমাকে ভর্তি না দেন আমি মানে যে কোনো সময় মারা যেতে পারি। আমার শারীরিক, সে আমাকে প্রেশার মাপে দেখলো আমার প্রেশারও অনেক হাই, তো ডাক্তার বললো যে ঠিক আছে এই লোকটার অন্তত একদিনের জন্য ভর্তি দেন, কালকে আজকের একটা ভর্তি রাখেন, কালকে আপনার সিদ্ধান্ত নেওয়া হবে। র্যাবের হয়তো আমার নিয়ে অনেক খারাপ পরিকল্পনা থাকতে পারে, যে হয়তো এমন হইতে পারতো যে আমাকে বাইরে নিয়ে ক্রোজও দিতে পারতো। আমি ওইটাই আশঙ্কা করতেছিলাম, এই কারণে আমি একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু ভর্তি হয়ে যাই। তো র্যাবের আমি ভর্তি হওয়ার ঠিক 15 থেকে 20 মিনিট, 12:40-45 হবে, ওই সময় আপনার কোতোয়ালি থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই আসে, 2জন সোর্স নিয়ে আসে। আসার পরে আমাকে জিজ্ঞেস করে তোমার নাম কি মেহেদি? আমাকে জি। কয় তোমার না তুমি কোথায় ছিলে এতদিন? আমি বললাম যে ভাই আমি তো এতদিন যেটা র্যাব আমাকে শিখিয়ে দিয়েছে, আমি যে ভাই আমি ঢাকার বাইরে রাগ হয়ে আমার নামে মামলা হয়েছিল, মামলার কারণে আমি ভয়ে আমি এতদিন বাসা থেকে পলাতক ছিলাম। বলে তোমার নামে তো হত্যা মামলা আছে। আমি তো কোনো সময় কোনো মার্ডার মামলা, আমি তো বরিশাল কোথায় আমি হত্যা করলাম? বললো যে তোমার নামে তো বরিশালের রিসেন্টলি একটা হত্যা হয়েছে, মাস 3 মানে একটা তারিখের কথা বলছো, আমার তারিখটা মনে নেই, তো ওইটাই তো তুমি 3 নম্বর আসামি। তো আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ আমি তো বরিশাল, আমার জন্ম ঢাকাতে, আমি সব কিছু ঢাকাতে। তো বইলা ও বললো যে আপনার এখানে দায়িত্বশীল কে আছে, ডাক্তারকে খুঁজতেছিল দায়িত্বশীল। বলার পরে ওরা বলতেছে ওরা হ্যান্ডকাপ লাগাও, সাথে সাথে পুলিশ আমাকে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে। পরে বলতেছে, পরে ওই যারা দায়িত্বরত ছিল ওই রাত্রে, ওরা বলতেছে ভাই কী সমস্যা? আপনি জানেন যে এই সরকারি মেডিকেলের মতন মেডিকেলে যদি একটা লোককে হঠাৎ করে আপনার গ্রেপ্তার করে প্রশাসন, তাইলে মানুষ কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে যায় যে কে অ্যারেস্ট হইলো এখানে, কে জঙ্গলি কিনা বা কে সন্ত্রাসী কিনা। আবার পুলিশ বলতেছিল যে এই হত্যা মামলার আসামি। তো একটা পুরো পরিবেশটা আপনার মানে একেবারে এমন হয়েছে যে আমাকে দেখার জন্য ওখানে যা মেডিকেলে যা ছিল, যত উপরতলা নিচতলা যত লোক ছিল, মানে ওইখানে চলে আসছে সব লোকজন। আমি ওখানে আবার ভয় পেয়ে গেছি আর কি। এর মধ্যে আমি আবার দেখতেছিলাম যে র্যাবের যারা 4জন সদস্য আমাকে ওখানে দিয়ে গেছে, তারাও ওখানে আছে। তো আমি ভাবতেছিলাম যে আশেপাশের অনেক লোকজনই তাদের লোক। তো তারপর উনি কর্তব্যরত লোকের সাথে ডাক্তারের সাথে কথা বলে যে ওর সমস্যা কী। বলছে যে ভাই সারের প্রেশার হাই, একে ঘুম পাড়ানোর ইঞ্জেকশন দিছি, যদি এখন না ঘুমায় যে কোনো সময় স্টপ করতে পারে। এর যে সমস্যাগুলো আপনাকে স্টপ করতে পারে, আপনি এর একটা দিন ভর্তি অন্তত অবজারভেশনে রাখতে হবে। পরে এখন তো ওরা বলতেছে কালকে হরতাল, আমাদের এমনি লোক সংখ্যা কম, ডিউটি মানে বরিশাল পুরো শহরে নিরাপত্তা দিতেই আমাদের আমার সোর্স, আমাদের কর্মী সংখ্যা কম, তোর জন্য তো এখন একটা লোক রেখে যেতে হবে। পরে ওরা সিদ্ধান্ত নিয়ে পরে র্যাবের যাদের সাথে পরামর্শ করলো, ওদের সাথে আমার সামনে ওরা আলোচনা করলো। ওরা আলোচনা করার পরে বললো যে ভাই কাজ করেন, অন্তত 1-2 জন রেখে যান। তো পুলিশের 2জন কনস্টেবল আমাকে বাহির থেকে আমাকে ভিতরে নিয়ে এসে আমাকে আপনার ওই একটা রডে, ওখানে যে জানেন যে এই থাকে, ওখানে তো আমার সিট সব খালি নাই, সিটের সাথে আমার হ্যান্ডকাপ লাগিয়ে ওখানে বসাই রাখে আমাকে সারা রাত। তো আমি তো আপনাকে আগেই বলছি আমার পকেটে 2300 টাকা ছিল। তো আমি সারা রাত আপনার বিভিন্ন, আমার কাছে এর মাঝখানে আপনার NSI, DGFI, সাংবাদিক বারবার প্রশ্ন করতেছে বিভিন্ন, মানে ওরা ওই র্যাবের লোকই বিভিন্ন সময় এক একজন আসতেছে যে ভাই আপনি ভাই কোথায় ছিলেন, আপনাকে কোথায় রাখছে, এইভাবে সারা রাত ফজর পর্যন্ত
মানে নিম্নে 8 থেকে 10 জন লোক এসে আমাকে প্রশ্ন করে, বারবার প্রশ্ন করে যে আমার দেখে যে আমি র্যাবের কথা বলি কি না। তো আমি বলছি যে র্যাব যেটা শিখিয়ে দিয়েছে আমি তখনই বলছি। তো আমার দ্বারা একটা ধারণা ছিল যে যতই আপনার লোকজন সোচ্চার থাকুক আর যেই সজাগ থাকুক, তারা কিন্তু একটা সময় কিন্তু তারা ঘুমাবে, একটা সময় তারা কিন্তু ঘুমাবে, এটা আমার একটা বিশ্বাস ছিল যে তারা একটা সময় তো নিশ্চয়ই ক্লান্ত হয়ে যাবে, মানুষের কিন্তু একটা ঘুম আসবেই। তো আমি ওই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি আপনার মানে অপেক্ষা করতেছিলাম। তো ঠিক সারা রাত বসে আমি ওই যে আপনার যে 2টা কনস্টেবল ছিল তাদেরকে সারা রাত বসে বুঝাইতেছিলাম যে ভাই আমি মানে আপনি আমাকে একটা ফোন দিতে দেন, প্রয়োজনে আপনাকে 5,000 টাকা দেবো, ঠিক আছে। এখন ওরা মানে রাজি হচ্ছিল না, মানে ওদেরকে আমি বিভিন্নভাবে একটু প্রলোভন দিচ্ছি, ভাই আপনি আমার শুধু 1 মিনিট কথা বলতে দেন, বলতেছেন ওরা বলতে না ভাই সম্ভব না, আর এখানে আপনার র্যাবের অনেকজন লোক আছে, NSI DG ভাই আছে, আপনি আপনার সম্বন্ধে তো আমি বুঝতে পারতেছি না আপনি কে, যে আপনার জন্য এত লোকজন আসতেছে। তা আমি তো আসলে তাদেরকে কিছুই বলতেছি না। তো একটা সময় ঠিক ফজরের পরে, এখন আমি সারা রাত বসে দেখতে যে না পুলিশের কনস্টেবলদের দিয়ে কোনো কাজ হবে না, এটা আমি তাদেরকে দিয়ে একটা ফোন করাতে পারবো না। তারপর আমি ভাবছি যে পাশের একটা ছেলেকে দেখি, আমি এই পাশের বেডের কোনো পেশেন্টকে দেখি আমি কোনো করতে পারি। তো ঠিক আনুমানিক 6:30 বা 6:45টার দিকে ওই লোকটা আর কি আপনার ওয়াশরুমে যাইতেছিল, যে লোকটা ওই যে আপনাকে বললাম পাশের সিটের যে রোগী, এবং সে ওয়াশরুমে যাচ্ছিল। পরে আমি কনস্টেবলকে বলি ভাইটা আমি ওয়াশরুমে যাব, কনস্টেবল বাইরে ছিল আর আমি তো আপনার ওয়াশরুমের কনস্টেবল গেটে ছিল, আমি বাইরে যাই। যাওয়ার পরে ওই লোকের আমি একদম অনেক অনুরোধ করি, তাকে হাত ধরে রিকোয়েস্ট করি, বলছি ভাই আপনি আমার ধর্মের, অনেক বলি ভাই আপনি আমার ধর্মের ভাই, আপনি আমাকে মোবাইলটা 1 মিনিট ইউজ করতে দেন, ঠিক আছে। উনি রাজি হয় না, ভাই আপনার সমস্যা হইবে আমাদের। আসে ভাই কোনো সমস্যা হবে না ভাই, আপনি আমাকে 1 মিনিট মোবাইলটা ইউজ করতে দেন, আমি আপনাকে 10,000 টাকা দেবো। পরে একটা পর্যায়ে সে মানে কয়েছে টাকা দেওয়া লাগবে না, তুমি 1 মিনিট কথা বলতে পারো। পরে আমি ধারণা করছি যে আমাকে যখন র্যাব গুম করছে, নিশ্চয়ই আমার আম্মার নাম্বার আর আমার বড় ভাইয়ের নাম্বার ট্র্যাকিংয়ে থাকতে পারে, কারণ এটা আমি তো তারা ট্র্যাকিংয়ে রাখবে, এটাই তো স্বাভাবিক। পরে আমি চিন্তা করছি কাকে ফোন দেওয়া যায়। তো আমার ছোটো ভাই তখন ইন্টার পরীক্ষা দিচ্ছে, তো চিন্তা করলাম ও অনেক ছোটো, ওরে যদি আমি ফোন দিই তখন আর কি আর কোনো সমস্যা আশা করি হবে না, কারণ ওর নাম্বারটাও তার ট্র্যাকিংয়ে রাখবে না, এটা আমার ধারণা ছিল। তো আমি যে ভেবেই ওর নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পরে ও ফোনটা পিক করে। আমি ফোন দেওয়ার পরে বলছি যে দেখ আমাকে কোনো প্রশ্ন করিস না, আমি একজনের মোবাইল ইউজ করতেছি, আমাকে কোতোয়ালি থানাতে, বরিশাল কোতোয়ালি থানাতে আমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আমাকে কারা নিয়ে এসে এটা নিয়ে পরে বলবো। তুই একটা কাজ কর, আমি মেডিকেলে বর্তমানে আছি, শেরেবাংলা মেডিকেলে ভর্তি হয়েছি, আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে মানে বরিশাল মেডিকেলে যত দ্রুত সম্ভব শেরেবাংলা মেডিকেলটা ঘেরাও দে, এবং যাতে আমাকে এখান থেকে মানে প্রশাসন আর না নিয়ে যেতে পারে এমন একটা ব্যবস্থা কর। তো হঠাৎ করে আপনার 11:30 পৌনে 12টার দিকে আমার আত্মীয় স্বজন মেডিকেলে, আমি যেভাবে বলছি ওভাবে আপনার মেডিকেলে আমার আত্মীয় স্বজন 1-150 লোকজন চলে আসছে। আমার বাড়ি থেকে আসতে যে 2 ঘন্টা লাগে, প্রায় 5-6 ঘন্টার মধ্যে তারা অনেক লোকজন কাভার হয়ে গেছে। তখন মানে র্যাব একটু আতঙ্কিত হয়ে গেছে, কারণ এত লোকজন কীভাবে আমার আত্মীয় স্বজন একদম আইসা সবাই একদম আমি যে বেডে ছিলাম ওই বেডে একদম ওই মেডিকেলে ওই দিন আপনার যেদিন আমাকে মানে র্যাব গ্রেপ্তার করছে তার পরের দিন আপনার ওখানে কোনো চিকিৎসা দিতে পারে না, মানে আমার লোকজন প্লাস হচ্ছে গিয়া মানে সাধারণ লোকজন কেউ সেবা পায় নাই, কারণ এত লোকজন আমাকে ভিড় করে ফেলাইছে যে ওখানে কোনো সেবা দেওয়ার মতন সুযোগ ছিল না। সবাই আমাকে নিয়ে একটু কৌতূহল, এক হচ্ছে জঙ্গলির মতন চুল চেহারা, ঠিক আছে। আবার র্যাব বলতেছে যে অস্ত্রধারী, হত্যা মামলার আসামি, এই কারণে দেখা যাচ্ছে ওই জায়গাটা প্যানিক সৃষ্টি হয়ে যায়। পরবর্তীতে র্যাব পরিস্থিতি খারাপ দেখে প্রথম কথা ছিল যে র্যাব অফিসে আমাকে নিয়ে আবার পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তীতে র্যাব আর আমাকে নেয় নাই, কোতোয়ালি থানা থেকে জানায় যে এখানে পরিবেশটা তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। তখন তারা আমাকে র্যাবের কিছু প্রযুক্তি আছে আপনি জানেন, যেখানে ফিঙ্গারিং, আইস এগুলো নিতে হয়। তো ওরা কী করলো, ওরা 3-4 জনের একটা টিম আসলো, এসে ওই যে ল্যাপটপ, ফিঙ্গারিং মেশিন, আমাকে ওখানে যেখানে ছিলাম ওখানে বসেই আমার ফিঙ্গারিং, আমার মানে চোখ মানে তারপর হচ্ছে চোখের মানে আমার যা যা তাদের ডকুমেন্টস দরকার তারা আমার ডকুমেন্টসগুলো নিচ্ছে ওখানে র্যাব নেওয়ার পরে এরপরে আমাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। আমার এর আগে কিন্তু আমার কোনো জীবনে আমার কোনো মামলা ছিল না, এই প্রথম। পরে ওরা আমাকে থানায় নিয়ে যাচ্ছে আর কি, ওখানে আমাকে ভর্তি ক্যান্সেল করায়, মেডিকেলের ভর্তিটা ক্যান্সেল করায় আমাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। কোতোয়ালি থানাতে নিয়ে যাওয়ার পরে আমাকে আত্মীয় স্বজন, আমার বললাম আপনাকে আমার আত্মীয় স্বজন প্রায় 150-200 চলে আসছে, তারা সহ আমরা সবাই আমার গাড়ির পিছনেই তারা ছিল। তারা আমাকে কোতোয়ালি থানায় নেওয়ার পরে তারা আমাকে একটা হত্যা মামলায়, তৎকালীন একটা আলোচিত একটা হত্যা মামলায় আমাকে ওখানে 3 নম্বর আসামি দিয়ে এজাহারভুক্ত আসামি দেখাইয়া তারা আমাকে ওখানে আপনার অ্যারেস্ট দেখায়। প্রথম আমাকেই করে। পরবর্তীতে আমি আপনার বরিশাল জেলে আপনার
দীর্ঘদিন জেল খেটে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমি আপনার ওই মামলা থেকে আপনার মুক্তি পাই। এটাই হচ্ছে কি আমার মানে গুমের একদম আপনার মূল বিষয়টা হচ্ছে এইটা, যে আমাকে যে অন্যায়ভাবে আমি শুধু রাজনীতি করার কারণে, রাজনীতি শুধু আমার অপরাধ ছিল, শুধু আমি রাজনীতি করি, বিএনপি রাজনীতির সাথে জড়িত, এই কারণে শুধু আমি না, আমার মতন যারা ভিন্ন মতাদর্শী ছিল প্রত্যেককেই কিন্তু এভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। মানে এটাই আমাদের শুধু অপরাধ যে আমরা দল করি, দলকে ভালোবাসি, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, এই কারণেই কিন্তু আমরা সরকারের রোষানলে পড়েছি, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণেই।